আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের উপরে লাস্ট লেকচার। আজকে আমরা আমাদের লাস্ট টাইপের সিকিউ প্র্যাকটিস করব এবং তারপরে এমসিকিউগুলো দেখব। দেখে আমাদের এই অধ্যায়টাকে আমরা সমাপ্তি ঘোষণা করব অফিসিয়ালি। অ্যান্ড তারপরে আমরা দেখব আমাদের আসলে পদার্থবিজ্ঞানের 4টা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় তো আগেই করাইছি। আর তারপর থেকে অনেক দ্রুতই আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো, আমাদের আজকে লাস্ট টাইপের সিকিউ হচ্ছে এটা আমরা সলিউশন করব। তো এটা হচ্ছে যে ওই যে আমাদের সেই বন্দুক আর গুলির অঙ্কগুলা। তো প্রথমত কি আমরা উদ্দীপকটা কপি করি, তারপরে ক নম্বরটা কপি করব। হ্যাঁ, উদ্দীপকটা কপি করে নিই। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, এটা হচ্ছে আমাদের ক নম্বর। দাও, একজন আসলো, তাকে দেখতে পাচ্ছ না? ফারদিন কেমন আছো? দেখা তো যাওয়ার কথা, দেখো তো দেখা যাচ্ছে কিনা, দেখতে পাইছো? বোর্ড দেখা যাচ্ছে নাকি একটু আমাকে কনফার্ম করো তো। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দেখো, আসো আমরা আমার কি সমস্যা হলো, আমার স্ক্রিনই দেখা যাচ্ছে। একটু করো, তুমি লিভ নিয়ে আবার ঢুকো, দেখতে পাবা। লিভ নিয়ে ঢুকলে দেখতে পাবা। তো এটা আমাদের ক নম্বর প্রশ্ন, আর এটা হচ্ছে আমাদের সেই উদ্দীপক। তো চলো আমরা এই প্রশ্নটা সলভ করি। তো আমাদের এখানে দেখো, উদ্দীপকে বলতেছে 2 কেজি ভরের একটি বন্দুক থেকে 400 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে গুলিটি একটি কাঠের তক্তার মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করে অর্ধেক বেগ হারায়। তক্তার পুরুত্ব ছিল হচ্ছে 13.13 সেন্টিমিটার। বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। বন্দুকের পশ্চাৎ বেগ তো আমরা এর আগে নির্ণয় করছি, তাই না? কোন সূত্র দিয়ে নির্ণয় করতাম? সূত্রটার নাম কি জানো? বন্দুকের পশ্চাৎ বেগ কিন্তু আমরা ওই যে আমাদের যেই ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র ছিল সেই সূত্র দিয়ে নির্ণয় করতাম। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র জানি কি? m1u1 যোগ m2 u2 সমান m1v1 যোগ m2 v2। আমরা ভরবেগের সংরক্ষণশীলতার এই সূত্রটা জানি। তো আমাদের কি কি লাগবে? বন্দুকের ভর লাগবে, গুলির ভর লাগবে, আর আদি বেগ লাগবে এবং শেষ বেগ লাগবে। তো দেখি আমাদের কি কি আছে। দেখো, আমাদের এখানে কি কি দেওয়া আছে? বন্দুকের ভর দেওয়া আছে, 2 কেজি ভরের একটি বন্দুক। তাহলে বন্দুকের ভরকে আমরা একটু এখানে মডিফাই করে নিতে পারি। বন্দুক যেহেতু বড় জিনিস, তাই বড় হাতের এম, আর গুলি যেহেতু ছোট জিনিস, তাই ছোট হাতের এম দ্বারা প্রকাশ করতে পারি। শুভ শুভ আচ্ছা, দেখো তাহলে আমরা এখন এই সূত্রটাকে একটু এইভাবে মডিফাই করতে পারি। কিভাবে মডিফাই করতে পারি? দেখো, এইভাবে মডিফাই করতে পারি যে আমার আর একটা জিনিস দেখো, এই তো বন্দুকের ভরকে বড় হাতের এম, আর এটা u1 প্লাস গুলির ভরকে ছোট হাতের এম, এটাকে u2 সমান এম, এটা এম v1 যোগ ছোট হাতের এম v2, এভাবে লিখলাম। তারপরে দেখো, যেহেতু গুলি করো নাই, গুলি করার আগের মুহূর্তে গুলিও স্থির, বন্দুকও স্থির। তার মানে কি, তুমি u1 সমানও 0 ধরতে পারো, মানে বন্দুকের যে আদিবেগ সেটা সমানও 0, বন্দুকের যেই শেষ বেগ, গুলির যেই শুরুর বেগ মানে সেটা u2 সমানও 0। তাহলে তুমি এখানে মানগুলো যদি বসাও, তাহলে এই টোটাল পার্টটা 0 হয়ে যাবে, কারণ u1 0, এই টোটাল পার্টটা 0 হয়ে যাবে, এটা সমান 0। তাহলে এটাকে তখন মডিফাই করে এভাবে লিখতে পারো। তখন v1কে ভি না লিখে বড় হাতের ভি লিখলা, v2কে ভি না লিখে ছোট হাতের ভি লিখলা। কেন লিখলাম? কারণ ওই যে ছোট হাতের ভি হচ্ছে আমাদের গুলির বেগ, ছোট হাতের এম হচ্ছে আমাদের বন্দুকের মানে গুলির ভর, আর বড় হাতের এম হচ্ছে আমাদের বন্দুকের ভর, আর বড় হাতের ভি হচ্ছে আমাদের বন্দুকের শেষ বেগ। ঠিক আছে, তাহলে এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, এম বড় হাতের ভি যোগ ছোট হাতের এম যোগ ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু 0। এটাই আমরা বন্দুকের সংরক্ষণশীল নিতর জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তা আসলে এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে কি কি দেওয়া আছে? 2 কেজি ভরের একটি বন্দুক থেকে, তার মানে এখানে বন্দুকের ভর তুমি লিখবে এইভাবে, এখানে বন্দুকের ভর, বন্দুক, আজকে তার বন্দুক আঁকানোর দরকার নাই, বন্দুকের ভর তুমি বুঝতেই পারছো, গুলি করবা তো। বন্দুকের ভর যেটাকে তুমি বড় হাতের এম দ্বারা প্রকাশ করতে পারো, সেটা হচ্ছে 2 কেজি। ভালো কথা, বন্দুক থেকে 400 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো।
ঠিক আছে, তাহলে তুমি দেখো এখানে বন্দুক, এবার আমাদের কিসের ভর দেওয়া আছে, এখানে আমাদের যে কিসের ভর দেওয়া আছে হচ্ছে আমাদের বন্দুকের গুলির ভর। তাহলে এখানে তুমি লিখো গুলির ভর, গুলির ভর, গুলির ভরকে তুমি ছোট হাতের এম দ্বারা প্রকাশ করো, এটা হচ্ছে আমাদের 10 গ্রাম। কিন্তু 10 গ্রাম তো এসআই একক না। দেখো একটা একক তুমি কেজিতে রাখছো আর একটা এককে তুমি গ্রামে রাখছো, দুইটা একক তো কন্ট্রাডিক্ট করতেছে, সংঘর্ষ করতেছে, হবে না। দুইটা এককে সেম এককে রাখতে হবে। তাহলে এটা কেজিতে আছে, এটাকে আমরা কেজিতে নিয়ে যাই, তাহলে এসআই এককে থাকবে সবগুলা। তাহলে 10কে 1000 দ্বারা ভাগ করলে এটা কেজিতে চলে যাবে। 10কে 1000 দ্বারা ভাগ করবো, তাহলে 10কে 1000 দ্বারা ভাগ করলে 0.01 কেজি পাবা, আমাদের পেয়ে গেছি। তারপরে আমাদের এখানে দেখো এটা বেগটা কিসের দেওয়া আছে, এই বেগটা দেওয়া আছে আমাদের হচ্ছে গুলির বেগ দেওয়া আছে। তাহলে এখানে লিখলাম হচ্ছে গুলির বেগ, গুলির বেগ, গুলির বেগকে আমরা আসলে ছোট হাতের এম দ্বারা, ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করি। তাহলে ছোট হাতের ভি লিখি, ছোট হাতের ভি লিখতে এখানে যেহেতু দেখো দুইটা ভি সেম হয়ে যাবে যদি তুমি এভাবে লেখো, তাই একটা ভিকে একটুখানি মুড়াইয়ে দেওয়া হয়। এই মুড়াইয়ে দেওয়ার অর্থ হচ্ছে এটা ছোট হাতের ভি। তাহলে গুলির বেগকে তুমি ছোট হাতের ভি দ্বারা লিখবে, এবং এটা দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড, 400 মিটার পার সেকেন্ড। এবং তোমাকে জিজ্ঞাসা করতেছে যে বন্দুকের পশ্চাৎ বেগ কত, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ, অতএব বন্দুকের বেগ, বন্দুকের বেগ, বন্দুকের বেগ দেখি তারপরে পশ্চাৎ বেগ আমরা এমনি বুঝে যাবো আর কি। বন্দুকের বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এবং সেই ভি সমান কত আমাদের বের করতে হবে। তা আসো, আমাদের আসলে যা যা তথ্য দেওয়া ছিল এবং যা চাইছে, আমরা এখন একটা সূত্র আমরা জানি ভরবেগের সংরক্ষণশীল নীতি অনুযায়ী লিখতে পারবো। আমরা জানি, লিখবা যে ভরবেগের, এইসব কথা লিখতে টাইম লাগে, ভরবেগের সংরক্ষণশীলতার, সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী, নীতি অনুযায়ী, এই যে তুমি এই 3 লাইন করতে পারো, অথবা এই লাইনটা একবারে লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা। আমি একবারে লিখি, এম ভি যোগ ছোট হাতের এম ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এম এর মান কত, দেখো এম এর মান আমরা জানি সেটা হচ্ছে 2 কেজি দেওয়া আছে। এখানে ভি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 400। তুমি এভাবে করতে পারো, অথবা শুধুমাত্র ওই যে এই ছোট হাতের ভি, ছোট বড় হাতের এম এর ভিকে একদিকে রেখে বাকিগুলাকে এই সাইডে পাঠিয়ে দিতে পারো। বাকিগুলাকে এই সাইডে পাঠিয়ে দিলে সূত্রের রূপ হবে এরকম। এটা তো তুমি বুঝোই যে এই যে প্লাস এম ভি আছে, ওটা ওই পাশে গেলে মাইনাস এম ভি, তারপরে এখানে এমটা গুণ অবস্থায় আছে, দিকে গেলে ভাগ অবস্থায়, এই তো। তাহলে এবার দেখো তুমি এখানে একটা মাইনাস ছিল লিখলা, ছোট হাতের এম এর মান তোমার দেওয়া আছে 0.01, আর ভি এর মান তোমার দেওয়া আছে 400, আর বড় হাতের এম এর মান দেওয়া আছে কত, 2 কেজি। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তো পেয়ে যাবা, তাই না। -0.01 ইন্টু 400 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসে হচ্ছে -2, এটা আসে কত, এটা আসে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড। এই যে -2 মিটার পার সেকেন্ড আসলো, এই যে মাইনাস আসলো মানে কি, আমাদের গুলি যদি এই দিক বরাবর গতিশীল হয়, বন্দুক যাবে এই দিক বরাবর। প্লাস মাইনাস দ্বারা তোমার আসলে এই ক্ষেত্রে শুধু দিক বোঝায়, আমি তোমাকে বারবার বলতেছি। তুমি যদি একটা দিককে পজিটিভ ধরো, তাহলে বিপরীত দিকটা হবে নেগেটিভ। এই কথাটা এই অধ্যায়ে অনেকবার বলেছি। তো সেমভাবে তুমি দেখো এই দিকে যে গুলির বেগ, সেটাকে তুমি পজিটিভ ধরছো, তার মানে গুলির বেগ তুমি যেদিকে ধরবা তার বিপরীত দিকে যাবে বন্দুক। তুমি যদি গুলিকে এদিকে ধরতে, তাহলে বন্দুক যাইতো এদিকে। মানে এক কথায় গুলি যেদিকে যাবে বন্দুক তার বিপরীত দিকে যাবে, এটাই বোঝাচ্ছে। এবং এটাই তো বন্দুকের পশ্চাৎ বেগ, তাই না। এটাই তো বন্দুকের পশ্চাৎ বেগ। তাহলে বন্দুকের যখন পশ্চাৎ বেগ বলবো, তখন কি আর মাইনাস বলার দরকার আছে? পশ্চাৎ মানেই তো তুমি দিক উল্লেখ করে দিলা, তাহলে তার মাইনাস বলার দরকার নাই। তাহলে তুমি লিখবে অতএব বন্দুকের পশ্চাৎ বেগ, অতএব বন্দুকের পশ্চাৎ বেগ সেটা হচ্ছে যে আমরা একবারে লিখে দিতে পারি 2 মিটার পার সেকেন্ড। বলো অঙ্কটা বুঝেছো কিনা, বুঝেছো? বুঝেছো কিনা বলো তো, বুঝেছো? এবার দেখো, এবার বলছে গুলির ভর অথবা বেগ হ্রাস করলে ধাক্কাজনিত সমস্যা কমানো যাবে। মানে আসো আমি তোমাকে বুঝাই, এই প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি প্রশ্নটা নিয়ে আসি। দেখো প্রশ্ন এখানে কি বলতে চাচ্ছে, এখানে বলতে চাচ্ছে যে দেখো
তুমি গুলিকে 400 মিটার/সেকেন্ড বেগে এদিকে যখন ধাক্কা দিতেছো 400 মিটার/সেকেন্ড, তখন তোমার বন্দুক এদিকে যাইতেছে হচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে। তার মানে তুমি একটা ধাক্কা নিশ্চয়ই খাবা। তুমি তো এখানে থেকে গুলি করতেছো, তাই না? তোমার হাতে বন্দুক আছে, ধরো তুমি এখানে থেকে গুলি করতেছো। তুমি যখন এখানে থেকে গুলি করতেছো, দেখো তুমি গুলি করতেছো এদিকে, তোমাকে বন্দুক ধাক্কা দেবে এদিকে, তাহলে তুমি পিছন থেকে একটা ধাক্কা খাবা। তো এখন এটাই আর কি। আমি আবার বলি, তুমি গুলি করতেছো এদিকে 400 মিটার/সেকেন্ড বেগে, তোমার এই কেজের কারণে তুমি পিছনের দিকে একটা ধাক্কা খাবা 2 মিটার/সেকেন্ড বেগে। কারণ তুমি তো স্থির ছিলা, তোমার বন্দুক পিছের দিকে 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হতে চাইবে, তাহলে তোমাকেও নিশ্চয়ই একটা ধাক্কা দিবে। এখন এই ধাক্কাটা প্রতিরোধ করার কোনো, মানে ধাক্কাটা হ্রাস করার কোনো উপায় আছে কিনা, আমাকে বলতেছে গুলির ভর অথবা বেগ হ্রাস করলে ধাক্কাজনিত সমস্যা কমানো যাবে কিনা। আসলে দেখি ধাক্কাজনিত সমস্যা কিভাবে কমানো যায়। আমরা এই বন্দুকের পশ্চাৎবেগে যে সূত্র পেয়েছিলাম সেটা ছিল এরকম, বড় হাতের ভি সমান হচ্ছে উপরে যে একটু আগে লিখলাম ছোট হাতের এম ভি, বড় নিচে হচ্ছে বড় হাতের এম। তার মানে দেখো এখানে আমাদের এম এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, এম এর সাথে এই যে আমি এখন সম্পর্কগুলো লিখি, এখান থেকে দেখো, এখান থেকে যেই সম্পর্ক আমি লিখতে পারি, এই ভি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক। মাইনাস তো একটা কনস্ট্যান্ট, মাইনাসকে বাদ রাখতে পারো। ভি এর সাথে ছোট হাতের ভি এর সম্পর্কও সমানুপাতিক, ভি এর সাথে বড় হাতের ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে কি, এম বাড়াইলে ভি বাড়বে, এই ভি বাড়াইলে এই ভি বাড়বে, এই এম বাড়াইলে এই ভি কমবে। ঠিক আছে, মানে ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে উল্টা হয়। আবার সেম জিনিসও সত্য, তুমি যদি এই এমকে কমাও এই ভি কমবে। এই ভি মানে হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের বন্দুকের বেগ। আমি তোমাকে বাংলা কথাই বলি, এই এম ছিল আমাদের গুলির ভর, এই এম ছিল আমাদের, এই ভি ছিল গুলির বেগ। তুমি তো সমানুপাতিক ব্যস্তানুপাতিক চিহ্নই আর কি। তুমি দেখতে পাচ্ছ এম এর সাথে এই ভি সমানুপাতিকে সম্পর্কিত, এই ভি এর সাথে এই ভি সমানুপাতিকে সম্পর্কিত, এই এম এর সাথে এই ভি ব্যস্তানুপাতিকে সম্পর্কিত। তুমি তো এই জিনিসগুলো এতদিন ধরে আমার কাছে পড়তেছো, মানে জানো আমি তোমাকে বারবারই এই জিনিসগুলো বলি। আর এম হচ্ছে আমাদের গুলির হবে, এটা বন্দুকের ভর, এটা হচ্ছে বন্দুকের দেখো এখন গুলির ভর যদি বাড়াও তাহলে আমাদের কি হবে, বন্দুকের বেগটা বাড়বে। ভি হচ্ছে আমাদের বন্দুকের বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ বলার দরকার নেই, শুধু বন্দুকের বেগ বলো। বন্দুকের বেগ মানে সেটা পশ্চাৎ বেগই হবে, কারণ গুলি সামনের দিকে করলে সেটাকে মিনিমাইজ করার জন্য বন্দুককে পিছনের দিকে আসতেই হবে। তো এটাই দেখো, গুলির ভর যদি বাড়ে তাহলে বন্দুকের বেগটা কি হবে, বাড়বে। গুলির ভর যদি কমে তাহলে বন্দুকের যেই বেগ সেটাও কমবে। এখন দেখো গুলির ভর এটা কিন্তু তোমার কন্ট্রোলে আছে, তুমি চাইলে কম ভরের গুলি ব্যবহার করতে পারো অথবা বেশি ভরের গুলি ব্যবহার করতে পারো, এটা তোমার কন্ট্রোলে আছে, বুঝলাম, ওকে। তারপরে এখানে বলতেছে গুলির বেগ। এবার দেখো গুলির বেগ তুমি কি করতে পারো, গুলির বেগও তুমি তোমার কন্ট্রোল করতে পারো। ঠিক আছে, গুলির বেগও তুমি কন্ট্রোল করতে পারো, হয়তো পিস্তলে এমন একটা কন্ট্রোলার থাকে যার মাধ্যমে গুলির বেগও কন্ট্রোল করা যায়। তো সেটাই আর কি। তাহলে গুলির বেগ যদি তুমি বাড়াও তাহলে বন্দুকের যে পশ্চাৎ বেগ সেটাও বেড়ে যাবে, মানে তুমি পিছনের দিকে বেশি বেগে ধাক্কা খাবা। আর একটা জিনিস, বন্দুকের ভরও তুমি কন্ট্রোল করতে পারো। তুমি মনে করো বন্দুকের সাথে একটা ইট ঝুলাই নিলা, অথবা বন্দুকের সাথে একটা 1 কেজি ভরের বাটখারা ঝুলাই নিলা, মানে তুমি এক কথায় বন্দুকের যে ভর সেটা বাড়াই দিলা। বন্দুকের ভর বাড়াই দিলে বেগটা কমে যাবে, তাহলে তুমি পিছনের দিকে কম ধাক্কা খাওয়া, এই আর কি। তাহলে বলতেছে যে গুলির ভর অথবা বেগ হ্রাস করলে ধাক্কাজনিত সমস্যা কমানো যাবে কি, অবশ্যই কমানো যাবে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের যে সম্পর্ক, এই যে তুমি এইভাবে লিখবা, আমরা জানি ভরবেগের সূত্র অনুসারে, আমরা জানি ভরবেগের সূত্রানুসারে এই যে m1 u1 যোগ m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 যোগ m2 v2। যদি এরকম হয় তাহলে বন্দুকের ক্ষেত্রে তুমি লিখতে পারো, বা গুলি এবং বন্দুকের ক্ষেত্রে লিখতে পারো যে গুলি ও বন্দুকের ক্ষেত্রে এই সূত্রটার রূপ হবে হচ্ছে বড় হাতের mv যোগ ছোট হাতের mv ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আগে ভি এর মানটা বের করে নাও, কারণ আমাদের এখানে কার সাথে করতে হবে, ধাক্কাজনিত সমস্যা, আর এই ধাক্কাটাই দেয় তো আমাদের বন্দুকের বেগ। তাহলে ভি এর মান আমাদের বের করে নিতে হবে, সেটা হবে মাইনাস এম ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি।
এখন দেখো এই সূত্রের মধ্যে এই যে তিনটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, সেই তিনটা জিনিস তুমি লিখে ফেলবা। যে দেখো তোমার যখন এই যে ভি ইজ প্রপোর্শনাল টু এম, তখন কি বলো তো, তখন আমাদের এই যে ছোট হাতের ভি আর বড় হাতের ভি এই দুইটা হচ্ছে আমাদের ধ্রুবক। কারণ কি, ধ্রুবক আর সমান চিহ্ন উঠালেই তো তুমি ই বসাইতে পারো, সমানুপাতিক চিহ্ন উঠাইতে পারো, তাহলে ধ্রুবক। তো ধ্রুবক, ঠিক আছে। তুমি যখন লিখছো যে ভি ইজ প্রপোর্শনাল টু ছোট হাতের ভি, তখন আমাদের কি কি ধ্রুবক হচ্ছে, ছোট হাতের এম আর বড় হাতের ভি ধ্রুবক। আচ্ছা, তারপরে কি ভি ইজ প্রপোর্শনাল টু, এখান থেকে একটা এম হবে গো, আমি তো ভুল লিখছি, ঠিক করে লিখি, তাহলে এখানে একটা এম হবে, সরি এখানে একটা এম হবে, কারণ ওই যে এটা বন্দুকের বিগিত, এমটাই তো নিচে আসবে, তাহলে এখানে ছোট হাতের ভি আর এম হচ্ছে ধ্রুবক। একটু মাঝে মাঝে কনফিউশন হলে বলবা, ভুল হইতেই পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ধ্রুবক, ব ব ক, ওকে। এবার দেখো ভি ইজ প্রপোর্শনাল টু ছোট হাতের ভি, তাহলে কি এই ছোট হাতের এম আর বড় হাতের এম হচ্ছে আমাদের ধ্রুবক, তাহলে এম কমা বড় হাতের এম ধ্রুবক। আচ্ছা, একইভাবে ভি ইজ প্রপোর্শনাল টু যখন 1/m হচ্ছে, তখন উপরের দুইটা ধ্রুবক, তাহলে ধ্রুবক কি কি, এম আর আমাদের ভি ছোট হাতের ভি ধ্রুবক, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে কি এই দুটো সমানুপাতিক সম্পর্ক, তার মানে যে কোনো যেটা বাড়াবা ওই অন্য একটা রাশিও বেড়ে যাবে। এক্ষেত্রে কি হবে, যদি একটা বাড়ো আর একটা কমবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি বন্দুকের যেই ভর, বন্দুকের গুলির যেই ভর, সেটা যদি বাড়াই, বন্দুকের পশ্চাৎ বেগ বেড়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি হ্রাস করতে চাই বেগ, আমাদের বেগ হ্রাস করতে চাইলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে বেগ হ্রাস করতে চাইলে বেগ, এই যে আমাদের এখানে বলতেছে বেগ হ্রাস করলে কি ধাক্কাজনিত সমস্যা কমবে কিনা। তার মানে আমরা লিখতে ধাক্কাজনিত সমস্যা কমাতে হলে ধাক্কাজনিত সমস্যা কমানোর জন্য আমরা তিনটা স্টেপ নিতে পারি। কি কি স্টেপ নিতে পারি, প্রথমত আমাদেরকে এই যে এম এর মান বাড়লে তো ভি বেড়ে যাবে, তাহলে আমাদের এম এর মান কমাইতে হবে। ভি হচ্ছে আমাদের বন্দুকের বেগ, আর এই এম হচ্ছে আমাদের কি, এম হচ্ছে গুলির বেগ, তার মানে কি গুলির ভর কমাইতে হবে, গুলির ভর কমাতে হবে। অঙ্ক মানেই তুমি দেখে দেখে উত্তর করবা, দেখছো আমি দেখে দেখে উত্তর করতেছি। আর এই ছোট হাতের ভি কি ছিল, আমাদের গুলির বেগ ছিল, তার মানে কি গুলির বেগ কমাইতে হবে, গুলির বেগ কমাতে হবে। তুমি যদি গুলির বেগ কন্ট্রোল না করতে পারো, এক কথায় বন্দুকের বেগ, বন্দুকের ভরটা তো বাড়াইতে পারো, এটা সব থেকে ইজি, তাহলে বন্দুকের যেই ভর সেটা বাড়াইতে হবে, বন্দুকের ভর বাড়াতে হবে। বলো ক্লিয়ার কিনা, মানে এই স্টেপগুলো নিলে এটা কমানো যাবে, বুঝেছো? ক্লিয়ার? বুঝো নাই? একটু জোরে বলো তো, বুঝেছো কি বুঝো নাই, আমি শুনতে পাইনি। বুঝো নাই? আচ্ছা শোনো, দেখো আমরা এখানে কি করবো, আমাদেরকে প্রশ্নই বলছিল গুলির ভর অথবা বেগ হ্রাস করলে ধাক্কাজনিত সমস্যা কমানো যাবে কিনা। মানে দেখো তো, আমাদের তো যখন আমরা গুলি করতেছি, মনে করো তুমি এখান থেকে গুলি করবা, হ্যাঁ, তুমি যখন এখান থেকে গুলি করবা, তোমার গুলি যখন সামনের দিকে যাবে, তুমি পিছনের দিকে তোমার বন্দুক একটা বেগে গতিশীল হবে, যার কারণে তুমি একটা ধাক্কা খাওয়া, কারণ তুমি তো বন্দুক ধরে আছো। তাহলে যে এই ক্ষেত্রে যেই বেগে ধাক্কা খাবা সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। কিন্তু তুমি যদি এই ধাক্কাটা কমাইতে চাও, তোমাকে কি কি স্টেপ নিতে হবে, সেটার জন্য আমরা কি করলাম, সেই সূত্রে চলে আসলাম। সূত্রে এসে দেখলাম আমাদের এইখানে সমানুপাতিক ব্যস্তানুপাতিক কিছু সম্পর্ক আছে। দেখো আমরা যখন ভি সমানুপাতিক এম লিখবো, তখন আমাদের বাকিগুলো কনস্ট্যান্ট লিখবো। আমরা কি করতাম, তোমাকে একটু মনে করে দেখো তো, আমরা যদি এক্স সমানুপাতিক, একটু মনে করে দেখো, আমি তোমাকে মনে করাই দিই, দাঁড়াও। আমরা যখন এরকম লিখতাম ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এর অর্থ কি, এই যে এম আর একটা মানে এম মনে করো আমাদের ধ্রুবক, তাহলে এম আর এ সমান চিহ্ন উঠে গিয়ে একটা সমানুপাতিক চিহ্ন বসতো। তো ওইটাই তো এখানে করতেছি। দেখো আমরা যখন এমকে রাখতেছি সমানুপাতিকে, তাহলে বাকি সব কিছু কনস্ট্যান্ট, এই যে এই অংশটা আর এই মাইনাস মিলে কনস্ট্যান্ট, তো ওই অংশটা উঠে গিয়েই তো সমানুপাতিক চিহ্ন বসতেছে। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু এম, যখন এটা ভি ইজ প্রপোর্শনাল টু এম হচ্ছে, তখন ভি আর এম আমাদের ধ্রুবক হচ্ছে। তোমার এইটুকু লেখার দরকার নাই আর কি, এটুকু না বুঝলেও চলবে, অথবা বুঝলে তো খুবই ভালো।
এক কথায় তুমি দেখতেই পাচ্ছ ভি এর সাথে এম সমানুপাতিকে সম্পর্কিত, ভি এর সাথে ছোট হাতের ভি সমানুপাতিকে সম্পর্কিত, ভি এর সাথে বড় হাতের এম ব্যস্তানুপাতিকে সম্পর্কিত। তার মানে কি, সমানুপাতিক মানে একটা বাড়লে আর একটা বাড়ে, আর ব্যস্তানুপাতিক মানে একটা বাড়লে আর একটা কমে। এটা প্রথম ক্লাস থেকে বলে আসতেছি, তো সেটাই আর কি লিখছি। দেখো এটা বাড়তেছে, এটা বাড়লে এটা বাড়বে, কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমাদের ভিকে কমানো উদ্দেশ্য, যাতে আমরা ধাক্কা কম খাই। তাহলে এমকে কমাইতে হবে, এই ছোট হাতের ভিকেও কমাইতে হবে, বড় হাতের এমকে বাড়াইতে হবে, কারণ এটা তো ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আর একটা কমবে। তো এমকে যদি বাড়ায় তাহলে ভি একাই কমে যাবে। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, আসো তারপরে প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা ছিল একটু যুক্তিমূলক প্রশ্ন, এটা ঘ নম্বরে খুবই আসতে পারে। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে গ নম্বর, সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ কি না বিশ্লেষণ করো। এটা কেন দিলাম, আমরা তো কপি করব। সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা বিশ্লেষণ করো। দেখছো এই প্রশ্নটা কিন্তু ঘ নম্বরে খুব আসে, যে সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা ব্যাখ্যা করো। তো কিভাবে ব্যাখ্যা করবা সেটা তো আমি তোমাকে দেখাবো। আসে না কেন, আসছে। ওকে, এটাও আসছে। আচ্ছা দেখি আমরা এই প্রশ্নটা সলিউশন করি। তো আমাদের এখানে প্রথম কথা হচ্ছে, আমরা সলিউশন লিখে নিই। আমাকে জানতে হবে স্থিতিস্থাপক সংঘর্ষ কি আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কি। আমি তোমাকে লিখে দিই, মনে করো স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যেটা হয়, আমি তোমাকে লিখে দিই, এখানে দুইটা জিনিস সংরক্ষিত থাকে, এখানে দুইটা জিনিস সংরক্ষিত থাকে। প্রথমত ভরবেগ এবং আরেকটা হচ্ছে গতিশক্তি। যদি দুইটা জিনিসই সংরক্ষিত থাকে তাহলে সেই সংঘর্ষকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি হবে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। প্রত্যেকটা সংঘর্ষে ভরবেগ দেখবা সংরক্ষিত থাকে, যদি বাহ্যিক কোনো বল ক্রিয়া না করে আর কি। তাহলে এক্ষেত্রে আসলে দুইটাই সংরক্ষিত থাকে না, একটা মিসিং থাকবে। এখানে ভরবেগ গতিশক্তি, ভরবেগ গতিশক্তি, দেখবা গতিশক্তিটা আসলে সংরক্ষিত থাকবে না। মানে এই ক্ষেত্রে আমাদের দুইটাই সংরক্ষিত থাকে, ভরবেগও সংরক্ষিত থাকে, গতিশক্তিও সংরক্ষিত থাকে। এই ক্ষেত্রে শুধু ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে না। বলো তো ক্লিয়ার কিনা এই কেসটা? ক্লিয়ার? তাহলে কোনটা স্থিতিস্থাপক আর কোনটা অস্থিতিস্থাপক এই জিনিস ক্লিয়ার? তুমি কোনটা স্থিতিস্থাপক সংঘর্ষ, কোনটা অস্থিতিস্থাপক সংঘর্ষ? এটা সংঘর্ষ কেন? আমাদের গুলি গিয়ে তো বন্দুকে লাগতেছে, গুলি গিয়ে তো আমাদের গুলি গিয়ে তো কিসে লাগতেছে? একটা তক্তায় লাগতেছে। গুলি গিয়ে তো আমাদের তক্তায় লাগতেছে, তাহলে তো এটা একটা সংঘর্ষ। এখানে আমাদের দেখাইতে হবে এটা সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এই আর কি। আসো দেখি আমাদের এখানে কি হচ্ছে। আমরা এখানে দেখো বন্দুকের যে ভর পেয়েছি সেটা লিখি। আমাদের আসলে কি কি লাগবে? ওই যে আমাদের সূত্র কিন্তু একটাই, m1 u1 যোগ m2 u2 সমান m1 v1 যোগ m2 v2। এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। আর এই যে হাফ m1 u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার সমান তারপরে কত, m1 হাফ দিতে হবে, তো আগে হাফ m1 v1 স্কয়ার যোগ হাফ m2 v2 স্কয়ার। এটা হচ্ছে ভরবেগের জন্য, আর এটা হচ্ছে আমাদের গতিশক্তির জন্য। এই তো সূত্র। তাহলে এখন আমরা দেখব হচ্ছে আমাদের এই দুইটা ডান পক্ষ বাম পক্ষ সমান হয় কিনা। যদি দুইটারই ডান পক্ষ বাম পক্ষ সমান হয় তাহলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ, যদি কোনোটা মিসিং যায় তাহলে সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এইভাবেই আমরা দেখব। তাহলে প্রথমত বন্দুকের ভরটা দেখি। বন্দুকের ভর এখানে দেওয়া আছে দেখো 2 কেজি। তাহলে এটাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করতেছিলা, করো। তাহলে বন্দুকের ভরকে তুমি লিখতে পারছো হচ্ছে, তো অথবা ছোট হাতের m1 m2 দ্বারাও প্রকাশ করতে পারো। এখানে m1 m2 দ্বারা প্রকাশ করলে একটু সুবিধা হয়, কারণ তোমাকে ওই ডান পক্ষ বাম পক্ষ সমান দেখাইতে হবে, তো m1 m2 দ্বারা প্রকাশ করে আসো। তাহলে আমরা এখানে 2 কেজি দিলাম। তারপরে দেখো আমাদের বন্দুকের যে বেগ, আদিবেগ, বন্দুকের আদিবেগ তুমি তো বুঝতেই পারছো, সেটা u1। বন্দুক তো শুরুতে ছিল স্থির, তাহলে 0 মিটার পার সেকেন্ড।
বন্দুকের যে পশ্চাৎ বেগ পাইলা, যেটাকে তুমি V1 বলতেছো, সেটাকে তুমি বড় হাতের ভি দ্বারা প্রকাশ করতা, সেটা ছিল হচ্ছে -2 মিটার পার সেকেন্ড। আশা করি মনে আছে। তাহলে লিখবা বন্দুকের শেষ বেগ অথবা পশ্চাৎ বেগ, তোমার যেটা ভালো লাগে। শেষ বেগ লিখো, সমস্যা নেই। শেষ বেগ, শেষ বেগটাই তো পশ্চাৎ বেগ, তাই তো? এটা আমাদের গেল শেষ বেগ। তাহলে এখন আমাদের গুলির ক্ষেত্রেও এই 3টা তথ্য জানা লাগবে। তাহলে আমরা এখন কি করব? গুলির ক্ষেত্রে গুলির ক্ষেত্রেও একইভাবে লিখে ফেলবো। গুলির যেই ভর, সেটাকে আমরা ছোট হাতের M2 দ্বারা প্রকাশ করতে পারি। ওই ক্ষেত্রে যেটা ছোট হাতের M দ্বারা প্রকাশ করছিলাম, তাহলে এখানে সেটা হচ্ছে 10 গ্রাম। তাহলে এখানে লিখলাম 10 গ্রাম। এখন 10 গ্রামকে কি লিখতে পারবো? 10 ডিভাইডেড বাই 1000 সমান, এটাকে লিখতে পারবো 0.01 কেজি। গ্রাম থেকে তো কেজিতে আসতেই পারো তুমি, এটা তুমি ছোট থেকেই পারো। তারপরে দেখো এটা আমাদের U2। এবার আমাদের U2 লাগবে না, গুলিও তো স্থির ছিল। গুলি তো বন্দুকের মধ্যেই ছিল। বন্দুক যদি স্থির থাকে, গুলি আবার গতিশীল হবে নাকি? গুলি কি বন্দুকের মধ্যে ঘুরে বেড়ায়? তাহলে এটাও আমাদের 0 মিটার পার সেকেন্ড। ওকে। আর শেষ বেগ, যেটাকে আমরা V2 বলতেছি, সেটা আমাদের কি জানা আছে? দাঁড়াও দেখি। একটি বন্দুক থেকে এত বেগে, এই যে এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 400। তাহলে এটা আমরা 400 দিয়ে দিই, 400 মিটার পার সেকেন্ড। এখন আমরা এই তথ্যগুলো দিয়ে দেখব আমাদের এই দুইটা সমীকরণের কোনটা খাটে আর কোনটা খাটে না। আমরা প্রথমত দেখো তাহলে ভরবেগের ক্ষেত্রে দেখি। তা আসলে কি, যে ভরবেগের ক্ষেত্রে মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আগাবা, দেখবা অঙ্ক মিলে গেছে। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে ভরবেগের ক্ষেত্রে। ভরবেগের ক্ষেত্রে কি হয়? এই অঙ্কগুলাই কিন্তু সৃজনশীলে আসে ভরবেগের ক্ষেত্রে। তাহলে প্রথমত তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করো। লেফট হ্যান্ড সাইডে কি ছিল বলো তো? M1 U1 যোগ M2 U2। তাহলে M1 এর মান বসাও। M1 হচ্ছে আমাদের বন্দুকের ভর। বন্দুকের ভর ছিল আমাদের কত কেজি? 2 কেজি ছিল। U1 তো 0 ছিল। তারপরে কত? M2 কত ছিল? M2 ছিল আমাদের 10 গ্রাম। 10 গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করলে 0.01 কেজি হয়েছে। আর U2 আমাদের ছিল 0, তাহলে এটুকু হয়ে গেল 0। তারপরে আসো আমরা এখন রাইট সাইড নিয়ে কাজ করি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম হচ্ছে 0। তাহলে এখন দেখি রাইট হ্যান্ড সাইড কত পাওয়া যাবে। M2 U2, M2 V2 আর কি, সরি, M1 V1 যোগ M2 V2, M1 V1 যোগ M2 V2। তো M1 এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 2 কেজি, এবং V1 এর মান আমরা পেলাম হচ্ছে -2, ওই যে পশ্চাৎ বেগ বন্দুকের। তারপরে প্লাস M2 এর মান পেলাম হচ্ছে 0.01 কেজি, আর V2 এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 400, এটা পেয়েছিলাম হচ্ছে আমরা 400 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো এটা গুণ করলে পাবো -4, এটা গুণ করলে পাবো হচ্ছে +4। গুণ করে দেখো তুমি পাবা। তাহলে -4 +4 কাটাকাটি গিয়ে এখানে থাকে 0। তাহলে দেখো ভরবেগের ক্ষেত্রে ভরবেগ কিন্তু সংরক্ষিত থাকলো। শুরুতে ভরবেগ ছিল 0, শেষে গিয়েও ভরবেগ 0। তার মানে কি, এই ক্ষেত্রে আমাদের ভরবেগটা সংরক্ষিত। ঠিক আছে, তার মানে আমরা অর্ধেক সে মেনে গেছে, সে ভরবেগ সংরক্ষিত। এবার দেখতে হবে গতিশক্তিটা সংরক্ষিত কিনা। তা আসলে গতিশক্তি সংরক্ষিত কিনা একটু চেক করি। তাহলে প্রথমত দেখবো হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে। এখন আমরা লিখবো হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে। অঙ্কগুলো এইভাবেই আসলে একটু চিন্তা ভাবনা করে করলে সহজ হয়। তাহলে আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড দেখবো। গতিশক্তির ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড কি ছিল মনে আছে? ছিল হচ্ছে হাফ M1 U1 স্কোয়ার যোগ হাফ M2 U2 স্কোয়ার। তাহলে এখানে হাফ M1 এর মান কত? M1 এর মান দেখো আমরা জানি সেটা হচ্ছে আমাদের 2 কেজি, আর U1 এর মান ছিল 0, তাহলে স্কোয়ার, যোগ হাফ M2 এর মান ছিল 0.01 কেজি, আর U2 এর মান ছিল 0 স্কোয়ার। তাহলে দেখো তুমি 0 সাথে যাই গুণ দাও, 0কে স্কোয়ার করলে 0 হয়, আর 0 সাথে যা গুণ করবা টোটালটা 0। তাহলে একইভাবে এটাও 0। তাহলে 0 সাথে যদি 0 যোগ করো তাহলে 0ই পাওয়া যায়। তাহলে একইভাবে এখন আমরা কি করব? রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডটা করি। তাহলে এখানে দেখো রাইট হ্যান্ড সাইড, এটা সমান লিখতে পারবা হাফ M1 V1 স্কোয়ার যোগ হাফ M2 V2 স্কোয়ার। তুমি দেখো তুমি এটার মান হচ্ছে হাফ, আর M1 এর মান তুমি জানো হচ্ছে এটা বন্দুকের ভর, এটা হচ্ছে 2 কেজি। আর V1 হচ্ছে আমাদের বন্দুকের শেষ বেগ।
সেটা ছিল -2 হোল স্কোয়ার যোগ হাফ, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে আমাদের 0.01, যে m2 হচ্ছে কি, m2 হচ্ছে গুলির ভর, আর v2 আমরা পেয়েছিলাম হচ্ছে 200 কত 400 ছিল, 400 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে দাও 400 হোল স্কোয়ার। তো করে দেখো কত আসে, এখান থেকে এই 2 আর এই 2 কাটা, মাইনাস কে স্কোয়ার করলে প্লাস, আর 2 কে স্কোয়ার করলে হয় হচ্ছে 4, তারপরে প্লাস দাও, এবার একটু ক্যালকুলেশন করে দিই, দাঁড়াও, তাহলে হাফ ইন্টু 0.01 ইন্টু 400কে স্কোয়ার করতে হবে, করে দিলাম, এটা আসে হচ্ছে 800, তাহলে এটা হইলো কত, এটা হইলো হচ্ছে 804। তাহলে দেখো তো এখানে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ওকে ওকে, প্রিটি গুড। আর এই ক্ষেত্রে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান না, লেফট হ্যান্ড সাইড does not equal to right hand side। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা পাইলাম কি, এই ক্ষেত্রে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কিন্তু এই ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড ডাজ নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ নয়, অতএব সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ। বলো তো ক্লিয়ার কিনা, অঙ্কটা কি ক্লিয়ার? ওকে, সহজ ছিল। আসো তারপরের প্রশ্ন দেখি, তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের কাঠের মধ্যে গুলিটির মন্দন কত হবে, আসো বের করি। এবার আমাদের বের করতে হবে কাঠের মধ্যে, এই যে গুলিটা তো কাঠের মধ্যে ঢুকেছিল সংঘর্ষের পরে, তখন আমরা সেটাই বের করবো আর কি। বের করার চেষ্টা করি। আচ্ছা দেখো, এই যে 400 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে গুলিটি একটি কাঠের তক্তার মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করে এর বেগ অর্ধেক হারায়। তার মানে কি, মনে করো এই হচ্ছে আমাদের একটা কাঠের তক্তা, এই হচ্ছে আমাদের একটা কাঠের তক্তা, ঠিক আছে। এই তক্তার মধ্যে কি হবে, এই যে মনে করো এখান থেকে একটা গুলি ঢুকবে আর কি, এইটা হচ্ছে আমাদের সেই গুলিটা, এই গুলিটা কি করবে, এই তক্তার মধ্যে ঢুকবে। তাহলে এই গুলির শুরুর যেই বেগ ছিল সেটা ছিল হচ্ছে 400, তার মানে সেটাকে তুমি আদিবেগ বলতে পারো, আদিবেগের মান হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। তো একটি গুলি ছোড়া হলে গুলিটি তক্তার কাঠের তক্তার মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করে বেগ অর্ধেক হয়েছে, তার মানে সে যখন এখান থেকে 10 সেন্টিমিটার প্রবেশ করেছে, মনে করো এতখানি হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, ঠিক আছে, বোঝার সুবিধার্থে তুমি ধরে নাও না, তোমাকে ধরতে তো কেউ বাধা দিচ্ছে না, তুমি মনে করো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তো সেন্টিমিটার তো এসআই একক না, একে এসআই এককে নিতে হবে, সেন্টিমিটারকে যদি তুমি 100 দ্বারা ভাগ দাও এটা মিটারে চলে যায়, তাহলে এক কথা হচ্ছে 0.1 নিতে হয়, 0.1, তাহলে 0.1 আমরা বলতে পারবো এত কি মিটার, এত মিটার, আমরা এটা পেয়ে গেলাম এই ডিস্টেন্সটা, এটাকে তুমি এস নাম দিতে পারো। আচ্ছা তারপরে তাহলে এটা আমাদের গেল হচ্ছে এস, তারপরে এখানে এসে তার বেগ কেমন হয়েছে, বলছে যে 10 সেন্টিমিটার প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেছে, তার মানে এখানকার যে ভি সেটা হচ্ছে আদি বেগের অর্ধেক, কারণ বলছে বেগ অর্ধেক হারায়, তার মানে কি বেগ অর্ধেক হারায় মানে কি, তার কাছে আর অর্ধেক বেগ আছে, তার আদি বেগ ছিল হচ্ছে, দেখো আমি তোমাকে একটু বোঝাই, এখানে অর্ধেক না বলে তোমাকে যদি বলতো, অর্ধেক তো সহজ হয়ে গেছে, তোমাকে যদি বললো 1/3 বেগ হারায়, মানে 1/3 বেগ হারায়, আমি তোমাকে বাংলায় লিখে দিই, মনে করো আমি তোমাকে এটা করে দিই, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তুমি অর্ধেকটা একাই পারবা, 1/3 বেগ হারায়, যদি এরকম বলতো আর কি, এই অঙ্কটা কিন্তু এই অঙ্কের জন্য ঠিক আছে, অর্ধেক হারায় মানে এখানে অর্ধেক থাকবেই আর কি, তাহলে 1/3 বেগ হারায়, তাহলে বেগ কতটুকু, এখানে বেগ কত হয় সেটা আগে তোমাকে দেখতে হবে না, দেখো তাহলে তুমি লিখবা হচ্ছে বেগ হারায়, এখানে বেগ হারায়, বেগ কতটুকু হারায়, সে বেগ হারায় হচ্ছে আমাদের আদি বেগের 1/3, তাহলে 1/3 অফ ইউ, তাহলে 1/3 অফ মানে তো গুণ, আর ইউ মানে এখানে দেওয়া আছে 400,
তাহলে করো। তাহলে 400-কে 3 দ্বারা ভাগ করো, 400 ডিভাইডেড বাই 3 আসে হচ্ছে আমাদের 133.33, 133.33 মিটার পার সেকেন্ড। এতটুকু বেগ হারাইলো, তাহলে তার বেগ থাকলো কত? অতএব এই বিন্দুতে যে বেগ সেটা হচ্ছে হবে কত বলো তো? তার বেগ ছিল 400, সে হারাইলো হচ্ছে 133.33। তাহলে এখানে বিয়োগ করতে হবে না 400 থেকে? বলো তো এটা বুঝেছো কিনা? এটা বুঝলে অঙ্ক শেষ। এটা বুঝতে পেরেছো? দেখো এখানে বলতেছে বেগ হারাই। বেগ তো হারাই ফেলার পরে তার একটা বেগ থাকবে, এটাই তো এই বিন্দুর বেগ, মানে 10 সেন্টিমিটার ঢোকার পরে যেই বেগ, তো সেটাই তো আমাদের লাগবে। দেখো অর্ধেকের ক্ষেত্রে কি হচ্ছে জানো? অর্ধেকের ক্ষেত্রে সে অর্ধেক হারাচ্ছে, তার মানে কি হাফ অফ ইউ, হাফ অফ ইউ মানে কত? 200 সে হারাচ্ছে। তাহলে তার বেগ ছিল 400, সে 400 থেকে 200 হারাচ্ছে, তার কাছে 200 থাকছে। তার মানে কি তুমি যদি এখানে ভুলও করো তোমার উত্তর মিলে যাবে আর কি, তুমি 200 ধরে উত্তর করবা, মিলে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যখন তোমাকে বলবে হাফ বাদে বলবে যে 200 মানে 1/3 হারায়, 1/4 হারায়, তাহলে তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে তার এখানে আর বেগ কতটুকু অবশিষ্ট থাকে। তাহলে আমরা দেখলাম যে বেগ সে হারাইছে হচ্ছে 133.33 মিটার পার সেকেন্ড, তাহলে তার বেগ আর অবশিষ্ট আছে হচ্ছে 266.66 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই বিন্দুতে তার বেগ যদি 1/3 হয়, তাহলে তুমি লিখতে পারবে হচ্ছে 266.66 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, এটা ক্লিয়ার থাকারই কথা। এবার দেখো তাহলে আমাদের এখানে বলতেছে কাঠের মধ্যে গলিটির মন্দন কত। আমরা তিনটা জিনিসের মান জেনে গেছি, আদি বেগের মান জেনে গেছি, শেষ বেগের মান জেনে গেছি, সরণের মান জেনে গেছি। তাহলে এখান থেকে আমাদের মন্দন বের করা আসলে কোনো ব্যাপার না, আমরা মন্দনটা বের করে ফেলতে পারি। আচ্ছা, বের করে বলতেছে আমরা এই দেখো তো আমাদের ইউভিএসএ এই চারটার মধ্যে সম্পর্ক করে এমন একটা সমীকরণ কোনটা বলো তো? কোনটা? ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ভুলে গেলে হবে না। তাহলে এখান থেকে এস এর মানটা বের করে নাও। এস এর মানে আমাদের এ এর মান তো বের করতে হবে, আমরা মন্দন বের করব না। তাহলে তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারকে এই সাইডে করে দিলাম, তাহলে এখানে 2as থাকলো। তাহলে এখান থেকে যদি তুমি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s করে দাও, তাহলে এখানে শুধু এ থাকলো। আমাদের তো এ এর মানই বের করতে হবে, তাহলে এর মান পাইলাম হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এখানে শুধু মান বসাই দিবা, কাজ শেষ। তো মান বসাই আসো। দেখো আমাদের এখানে ভি এর মান দেওয়া আছে হচ্ছে 266.66, তাকে করো স্কোয়ার। আর ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 400, তাকে করো স্কোয়ার ইন্টু 2 ইন্টু এস। এস এর মান কত দেওয়া আছে? 0.1। এটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবা এ এর মান। তাহলে এটা দেখো আছে 266.66 হোল স্কোয়ার মাইনাস তো উপরে মাইনাস 400 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1। ওকে, আমরা এটা পেলাম হচ্ছে, এটা বিশাল একটা ভ্যালু পেয়েছি 0.44446.222। ঠিক আছে? এত, এবং যেহেতু এটা ত্বরণ তাহলে ms ইনভার্স 2 হইতো। এখন তোমার কাজ হবে যদি বেগ অর্ধেক হারাইতো তখন উত্তর কত এটা বের করা। দেখো এখানে তো ত্বরণই, এখানে তো ত্বরণ হবে, সেটা নেগেটিভ ত্বরণ, আর নেগেটিভ ত্বরণ মানেই তো সেটা মন্দন, ঋণাত্মক ত্বরণ মানেই তো সেটা মন্দন, তুমি তো জানোই। ঠিক আছে, এটাই তো আর কি। তাহলে এবার আসো আমরা প্রশ্নে যাই দেখি। প্রশ্নে তুমি যদি ওই যে বেগ অর্ধেক হারাইতো, দেখো বেগ যদি অর্ধেক হারাইতো, বেগ যদি আমাদের অর্ধেক হারাইতো, এখানে বলতেছে না মন্দন কত হবে, এবং বেগ আমাদের অর্ধেক হারাইছে। বেগ যদি অর্ধেক হারাইতো তাহলে তখন তার ত্বরণ হইতো হচ্ছে 6-এর পাশে 5টা শূন্য ms ইনভার্স 2, 6-এর পাশে 5টা শূন্য ms ইনভার্স 2, তাই হইতো। তাহলে নেক্সট অঙ্কে যদি আমাদের ত্বরণ ব্যবহার করা লাগে এই কেজের জন্য আমরা 6000 এই ত্বরণটা ব্যবহার করব। বুঝছো? আমরা তো এটা আমরা একটা অঙ্ক বানাই করলাম, ঠিক আছে? এই ত্বরণটা তো এই কেজের ক্ষেত্রে যখন আমাদের 1/3 বেগ হারাবে, অর্থাৎ 2/3 বেগ বেঁচে থাকবে, এই কেজের ক্ষেত্রে যদি বেগ অর্ধেক হারাইতো তখন ত্বরণ হইতো আমাদের এটা। তাহলে আমরা নেক্সট অঙ্কে যদি ত্বরণের মান ব্যবহার করা লাগে আমরা এই মানটা ব্যবহার করব। আশা করি বুঝাতে পেরেছি। আসো তাহলে মুছে দিয়ে এতটুকু। তাহলে এখন আমাদের পরের প্রশ্ন বলতেছে গুলিটি তক্তাকে ভেদ করতে পারবে কি? মানে এখন এই যে গুলি যে তক্তার মধ্যে ঢুকলো, গুলি তক্তাকে ভেদ করতে পারবে কিনা।
হয়েছে। তাহলে গুলি তক্তাকে ভেদ করতে পারবে কিনা আসো দেখি। পারার কথা, তাই না? আসো দেখি। আমাদের প্রশ্নটা নিয়ে আসি। এটা আমাদের উদ্দীপক, এটা আমাদের প্রশ্ন। এখন আমরা কিভাবে সলিউশন করব? দেখো আমরা আগে কেসটা দেখাই। আমাদের এই যে আমাদের মনে করো এটা তক্তা, এই তক্তার মধ্যে যখন গুলি ঢুকতেছে, এই তক্তার মধ্যে যখন গুলি ঢুকবে আমাদের, হ্যাঁ, এই তক্তার মধ্যে যখন গুলিটা ঢুকবে, তার শুরুতে আদিবেগ ইউজ ছিল হচ্ছে 400 এখান থেকে 10 সেন্টিমিটার সে এতখানি মনে করো ঢুকছে, এতটুকু আমাদের 10 সেন্টিমিটার ঢুকে সে যখন এখানে এসেছে, তার যখন এখানে অর্ধেক বেগ হারাইছে, তার মানে যেখানে আমরা তো উদ্দীপকে দেখতে পাচ্ছি সেটা ভি ইজ ইকুয়াল টু অর্ধেক বেগ হারাইছে, তাহলে তার আর অর্ধেক বেগ বেঁচে থাকবে। তো অর্ধেক বেগ হচ্ছে 400 ডিভাইডেড বাই 2, মানে 200 এম এস ইনভার্স 1। আর এই ক্ষেত্রে আমরা যেই ত্বরণ পাবো সেটা হচ্ছে যে আমাদের যে ত্বরণ অর্থাৎ মন্দন, সেটা হচ্ছে 6-এর পাশে 5টা শূন্য, 1 2 3 4 5 এম এস ইনভার্স 2, এই ত্বরণটা পাবো এই কেজের ক্ষেত্রে। এখন আমার কথা হচ্ছে এই তক্তাকে ভেদ করতে পারবে কিনা। এই তক্তাকে ভেদ করতে গেলে তাকে টোটাল এই তক্তার যে পুরুত্ব সেটা আছে 13.3 সেন্টিমিটার। তক্তার যে পুরুত্ব সেটা দেওয়া আছে কত, 13.3 সেন্টিমিটার। এটা পুরোপুরি ভেদ করতে হবে। সে দেখো 10 সেন্টিমিটার ভেদ করে গেছে, তার মানে তাকে আরও 3.3 সেন্টিমিটার ভেদ করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করে দেখি সে আর কতটুকু দূরত্ব যাবে এই ত্বরণের কারণে, তাহলে তো আমরা বুঝে যাবো, তাই না, যে ভেদ করতে পারবে কি পারবে না। তো আসো দেখি। তাও দেখো আমাদের এবার এই কেজে আমরা যদি এই বেগটাকে আমরা আদিবেগ ধরে নিই, তাহলে তক্তা ভেদ মানে যখন সে থেমে যাবে তার আদিবেগ কত হবে, যখন সে থেমে যাবে তার আদিবেগ মানে শেষ বেগ হবে 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ভিটা তখন আর ভি থাকবে না, এটা আদিবেগ হয়ে যাবে। মনে করো এটাই হচ্ছে তক্তা, ঠিক আছে। এই তক্তার এই ক্ষেত্রে এখানে যে বেগ ছিল আমাদের, এখান থেকে এত দূর আসার পরে এখানে যে বেগ হয়েছে সেটা আমরা বলতেছি এই কেজের ক্ষেত্রে আদিবেগ হচ্ছে আমাদের 200 এম এস ইনভার্স 1। আর এখান থেকে যে সে যখন মনে করো একবারে থেমে যাবে, মনে করো থেমে গেল, এত দূর গিয়ে থেমে গেল, তাহলে এটা হবে আমাদের কত, শেষ বেগ, সেটা হচ্ছে ভি 0 এম এস ইনভার্স 1। কারণ কি, থেমে গেলে তো শেষ বেগ শূন্য, ত্বরণ তো এখানে চেঞ্জ হবে নাকি, ঢুকতেছে মানে সে সমতরণেই ভিতরে থাকবে, মানে ত্বরণ হোক, ত্বরণটা মন্দন হোক অথবা ত্বরণ হোক, সমতরণেই থাকবে। তার মানে এই ত্বরণের মানটাই তুমি এখানে ব্যবহার করতে পারবা, সেটা হচ্ছে -6000, 6000 তো না, 6-এর পাশে 5টা শূন্য, এম এস ইনভার্স 2। এবার দেখতে হবে যে এখানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। সেই দূরত্বটা যদি 3.3 সেন্টিমিটারের থেকে বেশি হয় তাহলে ভেদ করে যাবে। কারণ কি, সে 10 সেন্টিমিটার অলরেডি ভেদ করে গেছে, আর তক্তার পুরুত্ব ছিল হচ্ছে আমাদের 13.3 সেন্টিমিটার। তো আগে দেখি এর মান কত আসে। তো দেখো আমাদের এখানে তুমি লিখলা যে এখানে ইউ ইজ ইকুয়াল টু 200। ইউ ইজ ইকুয়াল টু 200 কেন, কারণ সে 10 সেন্টিমিটার ঢোকার পরে তার বেগ হয়েছে 200। তাহলে ওটাই এখন আমাদের এই কেজের ক্ষেত্রে আদিবেগ। আর ভি যখন থেমে যাবে, থেমে গেলে তো আদিবেগ শূন্যই। আর আমাদের এর মান দেখো দেওয়া আছে হচ্ছে -6000, 6000 কত, 6-এর পাশে 5টা শূন্য, এম এস ইনভার্স 2। আর এখান থেকে আমরা এস এর মানটা বের করবো। তো আসো এস এর মানটা বের করি, দেখি কি আসে। তো আমরা জানি, তুমি লিখবা যে আমরা জানি, চিত্র আঁকায় দিবা, চিত্রতে বলে দিবা কোনটা কি, তাহলে আর কোনো ঝামেলা নাই। আমরা জানি যে এই যে একই তো সূত্র, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে যখন তুমি এস এর মান বের করবা তাহলে তুমি লিখতে পারবা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as। তাহলে এখান থেকে এস এর মান বের করলে সেটা হবে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তার সাথে সব কিছুর মান বসাই দিয়ে এস এর মান বের করি। দেখো এখানে ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 0 হোল স্কোয়ার, মাইনাস ইউ এর মান দেওয়া আছে কত, ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 200 হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু এ এর মান দেওয়া আছে হচ্ছে -6-এর পাশে 5টা শূন্য, 1 2 3 4 5, শেষ। মান বসায় ক্যালকুলেশন করে দাও। উপরে বসবে 400 স্কোয়ার, সামনে একটা মাইনাস আছে কিন্তু খেয়াল রাখিও, মাইনাস বাদ দিলে কিন্তু উত্তর মিলবে না। নিচে আছে -2 ইন্টু 6000, তাহলে প্রথমে 2 আছে, ইন্টু আছে, তারপরে -6, 6-এর পাশে 5টা শূন্য, 5টা শূন্য হয়েছে। এবার ক্যালকুলেশন করলাম, এটা আসলো হচ্ছে 0.133 এরকম মিটার। কারণ দেখো আমরা যেহেতু সব কিছুকে এসআই এককে নিয়েছি, আমাদের যে উত্তর আসবে সেটাও এসআই এককে আসবে। এখন তুমি দেখো সে
সে একে কি করতেছে, এত মিটার করতেছে। তাহলে মিটারকে সেন্টিমিটার করতে গেলে আমরা কি করতাম, 100 দ্বারা গুণ করতাম। তো 100 দ্বারা গুণ করে দিলাম, 100 দ্বারা গুণ করলে এটা সেন্টিমিটারে চলে আসবে, আর এটা আসলো 13.3 সেন্টিমিটার। তার মানে দেখছো সে কিন্তু 13 মানে পুরোপুরি ভেদ করতেছে। ডক্টর যে পুরুত্ব, সে এখান থেকে শুরু করে আরও 13.3 সেন্টিমিটার ভেদ করতে পারবে, তাই তো? তাহলে কি অবশ্যই ভেদ করতে পারবে। দেখো এখান থেকে এতটুকু ঢোকার পরে তার আর 3.3 সেন্টিমিটার ভেদ করা লাগতো টোটালটুকু। দেখো এখান থেকে টোটালটুকু যেই লেন্থ এতটুকু হচ্ছে 13.3 সেন্টিমিটার, আর সে 10 সেন্টিমিটার অলরেডি ভেদ করে আসছে, তাকে আর 3.3 সেন্টিমিটার ভেদ করা লাগতো, তাহলে তো 13.3 সেন্টিমিটার হতো। সে আরও 13.3 সেন্টিমিটার ভেদ করতে পারবে, তার মানে তো ভেদ করতে পারতেছেই। তার মানে লিখবে অতএব ভেদ করতে পারবে, বিয়োগ অতএব ভেদ করতে পারবে, ভেদ করতে পারবে। বলো তো বুঝেছো কিনা, বুঝছো? ক্লিয়ার? অঙ্কটা ক্লিয়ার কিনা একটু বলো, না বুঝলে বলো, আমি আবার বলি, সমস্যা নেই। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলা দেখবা ইন্টারে উঠেও করতেছো, এখনও করতেছো। এখন বুঝে গেলে তখন সুবিধা আর কি। বলো বুঝেছো? ঠিক আছে, বুঝছি। আচ্ছা। এরপরে তুমি ওই যে একইভাবে ওই সূত্রগুলো ব্যবহার করে তোমাকে ব্যবহার করা লাগবে হচ্ছে কত সময় লাগবে, যে গুলিটি থামতে কত সময় লাগবে আমরা বের করি। এটা আমাদের উদ্দীপক, এটা আমাদের প্রশ্ন, গুলিটি থামতে কত সময় লাগবে। তাহলে দেখো আমরা এখন একটু বের করি, আমাদের আগে তক্তাটা আঁকাই, মনে করো এই সেই তক্তা, এর ভিতরে গুলি ঢুকবে। এই তক্তার যে পুরুত্ব আর কি, সেটা এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে 13.3 সেন্টিমিটার, ঠিক আছে? এই তক্তার যে পুরুত্ব এটা হচ্ছে 13.3 সেন্টিমিটার। তার মানে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত হচ্ছে আমাদের লেখায় আছে যে তক্তার পুরুত্ব 13.3 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে করো, সমস্যা নেই, তাহলে এটা হচ্ছে যে কত, 13.3 ডিভাইডেড বাই 1000 যদি করো এত মিটার হবে। 1000 কেন, আরে সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100, তাহলে এত মিটার। তার মানে এটা কত, 0.133 মিটার। তার মানে কি আমাদের বলছে গুলিটি থামতে কত সময় লাগবে। মনে করো এই জায়গাটায় তার আদিবেগ ছিল ইউ, এই জায়গাটায় তার শেষ বেগ ভি। থামা মানে কি, শেষ বেগ 0 আর আদিবেগ তো তোমার দেওয়া আছে 400, ঠিক আছে, 400 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তুমি এখন কি করবা, আর তুমি তো ত্বরণের মানও জানো, ত্বরণের মান তুমি জানো -6000। এই কেজের ক্ষেত্রে আর কি 6000 কত, 6 এর পাশে 5টা শূন্য, খালি ভুল বলতেছি, ms ইনভার্স 2। ওকে, এই কেসটা তুমি জানো। তাহলে এখান থেকে তোমাকে টাইমের মানটা বের করতে হবে। তুমি টাইমের জন্য যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারো। তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারো, এই যে s = ut + ½ t স্কয়ার, এই সূত্রটা ব্যবহার করতে পারো, অথবা v = u + at, এই সূত্রটা ব্যবহার করতে পারো। যে কোনো একটা সূত্র ব্যবহার করে তুমি কি করবা বলো তো, যে কোনো একটা সূত্র ব্যবহার করে তুমি এখান থেকে t এর মান বের করবা, দেখবা সেম পাবা। এই সূত্র ব্যবহার করলে যে t এর মান পাবা, আর এই সূত্র ব্যবহার করলে যে t এর মান পাবা, দুইটাই সেম পাবা। তাই এটা করে দিলাম না, এটা তোমাদের hw থাকলো। হ্যাঁ, এটা তোমাদের hw থাকলো, করিও পারবা। যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করবা। দেখো এখানে s এর মান তুমি জানো, তুমি আবার এখানে u এর মান জানো, তুমি এখানে a এর মানও জানো। তাহলে এই তিনটা মান বসাই দিলেই তো এখান থেকে তুমি t এর মান বের করতে পারবা। একইভাবে এখানে u v এর মান বসাই দিলেও তুমি t এর মান বের করতে পারবা। আশা করি পারবা, এটা নিয়ে সমস্যা নাই। তা এটা আমরা স্কিপ দিলাম, পারবা ইনশাল্লাহ। এখান থেকে যদি বের করো তুমি এই যে এত 6.67 × 10⁻⁴ সেকেন্ড পাবা। এবার আমরা কি করব, গুলিকে থামাতে, আসলে এখানে গুলিকে থামাতে তক্তার মধ্যে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। গুলিকে থামাতে তক্তার মধ্যে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। আসলে আমরা চেষ্টা করি। বলো তো এত দূর পর্যন্ত যা যা করাইছি সব বুঝতে পেরেছো কিনা, কয়জন আছো, বুঝতে পেরেছো? এটা আমাদের লাস্ট সেট। এই অধ্যায়ের অঙ্কগুলো একটু ভাবা লাগবে, টাইম দিবা, বুঝছো? আমি যেগুলো করাই দিচ্ছি এগুলো একটু প্র্যাকটিস করবা আর টাইম দিবা, অন্যান্য অঙ্কগুলোও দেখবা ভালো লাগবে। আসো তারপরে প্রশ্নটা আমরা একটু কপি করে নিই।
তো এখন আমরা এটা কপি করব, তাই না? দাঁড়াও, এটা কপি করি। কিরে ভাই, উপর থেকে কপি হয়ে যেতে পারে। ওকে, হইল। ওকে, এরপরে আমরা দেব কপি, কন্ট্রোল ভি, এটা উদ্দীপক আর এটা আমাদের প্রশ্ন। প্রায় আর 5 মিনিট। আচ্ছা দেখো এবার আমাদেরকে বলছে গুলিটি থামাতে তক্তার মধ্যে প্রযুক্ত বল কত। আমরা দেখতেছি তক্তার মধ্যে যখন ঢুকতেছে, এই যে তক্তা ছিল, এই তক্তার মধ্যে যখন গুলিটা ঢুকতেছে তখন সে একটা ত্বরণ ক্রিয়েট করতেছে। সেই ত্বরণের মান হচ্ছে -6000। 6000 কত, 6 পাশে 5টা শূন্য, প্রত্যেকবার একই বল। ms ইনভার্স 2 এই ত্বরণ হচ্ছে। আমরা কি জানি আমাদের প্রযুক্ত বলের মান বের করা মানেই সেক্ষেত্রে F = ma। তো এই এমটা কার হবে? এমটা কার হবে? এমটা হবে যে আমাদের এই ত্বরণ সৃষ্টি করতেছে তার। তো এই ত্বরণটা সৃষ্টি করতেছে কে? বুলেট, মানে বন্দুকের গুলি। তাহলে এক্ষেত্রে এমটা হবে হচ্ছে বন্দুকের গুলির ভর। তো গুলির ভর কত গ্রাম? গুলির ভর হচ্ছে আমাদের, দেখো দেওয়া আছে 10 গ্রাম। তাহলে 10 গ্রাম, 10 গ্রামকে যখন তুমি কেজিতে করবা, কারণ এটা তো এসআই একক না, তাহলে 10 / 1000, তাহলে করলে এটা হবে 0.01 কেজি। তাহলে তুমি এখন কি প্রযুক্ত বলের মান বের করবা? দেখো থামাতে প্রযুক্ত বল, থামানো বল মানে কি? তুমি দেখো থামাতে মানে বিপরীত দিকে বল না। তুমি দেখো বল দিতে চাচ্ছ এইদিকে, মানে গুলি যাইতে চাচ্ছে এদিকে, থামাতে গেলে তো নিশ্চয়ই এদিকে বলি বল দিতে হবে। তার মানে এক কথাই তুমি মান বের করো আগে, তারপরে তোমাকে আমি দিকের ব্যাপারটা বুঝা দিয়ে দিচ্ছি। আমরা জানি এই যে তক্তার মধ্যে প্রযুক্ত বল, তাহলে F = ma লিখো। তো m এর মান দেখো দেওয়া আছে 0.01 আর এখানে দেওয়া আছে -6000। তো মাইনাসটা অবশ্যই লিখবা, -6000। 6000 কত, 6 এর পাশে 5টা শূন্য, একই কথা বারবার। আচ্ছা দেখো এবার এই যে যেটা গুণ করো, তাহলে পাবা হচ্ছে মাইনাস, এবার পাবা 6000। এবার তো মিলছে 6000 নিউটন, যেহেতু একক নিউটন। কারণ এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি, তোমার এটা এদিক বলে বল প্রয়োগ করতে চাচ্ছিল, তুমি ওকে থামাতে তোমাকে এদিক বলে বল প্রয়োগ করা লাগবে, এই আর কি। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে থামাতে প্রযুক্ত বল। তাহলে আর কিছু না, তুমি যদি বলো যে থামাতে প্রযুক্ত বল, গুলিকে থামাতে তক্তার মধ্যে প্রযুক্ত বল, তাহলে তুমি তার মাইনাস দেওয়ার দরকার নেই। গুলিকে থামাতে তক্তার মধ্যে প্রযুক্ত বল, তক্তার মধ্যে প্রযুক্ত বল, সেটা হচ্ছে যে 6000 নিউটন। বলো তো ক্লিয়ার কিনা? আমাদের এটা গেল 6000 নিউটন। এরপরের প্রশ্ন হচ্ছে গুলির বেগ 3 গুণ করা হলে, আমরা কপি করি তারপরে করি। মনে করো স্কিপ। ওকে ওকে, পরের প্রশ্নটা করে ফেলি। এটা আমাদের উদ্দীপক, এটা আমাদের প্রশ্ন। এটা স্কিপ করো, এটা চলে আসছে। তাহলে এবার আমরা এটা সলিউশন করি। দেখো বলছে গুলির বেগ 3 গুণ করা হলে গুলিটি একই রকম তক্তা ভেদ, কয়টি তক্তা ভেদ করতে পারতো? ঠিক আছে, গুলির বেগ এখন আমরা কি করব? 3 গুণ করব। তার মানে এটা আমাদের সেই তক্তা ছিল না। তুমি একটা কথা মনে রাখবা যে গুলির বেগ কয় গুণ করলে কয়টা তক্তা ভেদ করতে পারবা। এটার হলো একটা টেকনিক আছে, শর্টকাট। সেটা হচ্ছে যত গুণ থাকে তাকে কত দিতে হয়? স্কোয়ার। মানে 3 গুণ থাকলে 3 স্কোয়ার মানে 9, তাহলে 9টি তক্তা ভেদ করতে পারবে। তোমার যদি বলতো গুলির বেগ 4 গুণ করতে, তাহলে তুমি কি করতে? 4কে স্কোয়ার করে দিতে, তাহলে 16টি তক্তা ভেদ করে দিতে। এটা একটা শর্টকাট। এটার অবশ্যই প্রমাণ আছে, প্রমাণ করার পরে এই শর্টকাটটা পাওয়া যায়। তুমি প্রমাণটা চাইলে মনে রাখতে পারো, না হলে দরকার নেই। মনে থাকলে রাখবা, না হলে দরকার নেই। তুমি দেখবা যে গুলির বেগ কয় গুণ করলে কয়টি তক্তা ভেদ করতে পারতো। এরকম যদি কোনো প্রশ্ন করে তাহলে একটা শর্টকাট, সেটা হচ্ছে যে যা থাকবে তাকে স্কোয়ার করে দিবা, তাহলে অতগুলো তক্তা সে ভেদ করতে পারবে। তো এটাই আমাদের সেই গুলি ছিল মনে করো। তখন গুলির বেগ 3 গুণ করবা, তাহলে গুলির যে আদিবেগ ছিল, সেই গুলির আদিবেগ কত ছিল আমাদের? ইউ থাকবে না, ইউ হয়ে যাবে হচ্ছে আমাদের 3 গুণ। তার মানে কত? 3 ইন্টু এই যে এখানে কত ছিল? 400, তাহলে এখানে 400 লিখে দাও। তাহলে হলো কত? 1200 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে সে কয়টি তক্তা ভেদ করতে পারতো? আমরা ধরলাম সে এস দূরত্ব অতিক্রম করবে আর কি। আর এখান থেকে শুরু করে
এস দূরত্ব অতিক্রম করবে, আমরা এটা ধরে নিলাম। আচ্ছা, এটুকু ধরার পরে আমরা এখন কী করবো, আমাদের শেষ বেগ যখন সে তক্তাভেদ করা তার শেষ হয়ে যাবে, তখন তার আদিবেগ নিশ্চয়ই শেষ বেগ নিশ্চয়ই শূন্য হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0 হবে। আর এই ক্ষেত্রে যে তার ত্বরণ থাকবে, সেম ত্বরণই থাকবে, ত্বরণ তো কোনো পার্থক্য বলে নাই, তাহলে আমরা ত্বরণের মান তো বের করে রেখেছিলাম -6 পাশে 5টা শূন্য, তাই না? 6 পাশে 5টা শূন্য এম এস ইনভার্স 2, তাহলে এখান থেকে আমরা বের করবো তো এস এর মান কত হয়। তো এস এর মান কত হয় সেটা বের করলেই তো আমাদের কাজ শেষ। আসো বের করি, কি পাই আমরা দেখি। আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করবো, এস এর মান বের করবো। তাহলে এখান থেকে এস এর মান যদি বের করি সেটা হবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তো দেখো আমাদের ভি এর মান তো শূন্য, ইউ এর মান কত 1200 স্কোয়ার মাইনাস 2, মাইনাস কেন খালি 2, আর এ এর মান হচ্ছে -6 এর পাশে 5টা শূন্য। 6 এর পাশে 5টা শূন্য মানে কত, 6 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 6 লাখ। ঠিক আছে, দেখো এস, এবার এস এর মান দেখো -1200কে স্কোয়ার করো, 1200কে স্কোয়ার করো, আসে হচ্ছে আমাদের 144, তারপরে 4টা শূন্য আসে। আচ্ছা, আর একে যদি তুমি করো তাহলে আসে হচ্ছে, একবারেই করি 1200 স্কোয়ার, আর আচ্ছা নিচে আসে কত, নিচে এসে 2 এর সাথে 6 গুণ হবে, তাহলে -12, তারপর আসবে হচ্ছে 5টা শূন্য। ঠিক আছে, মাইনাস মাইনাস কাটা, তাহলে এস এর মান কত আসে আসো দেখি। তো এস এর মান আমাদের কত আসবে, এস এর মান আমাদের আসবে হচ্ছে উপরে হচ্ছে 144, তার পাশে 4টা শূন্য, আচ্ছা নিচে হচ্ছে 12, তার পাশে 5টা শূন্য, এটা হচ্ছে আসলো হচ্ছে 1.2 কি মিটার, তাই তো 1.2 মিটার না? তাহলে এটাকে সেন্টিমিটার করতে গেলে একে 100 দ্বারা গুণ করতে হবে। তো 100 দ্বারা তুমি গুণ করো, 100 দ্বারা গুণ করো, 1.2 ইন্টু 100 আসে হচ্ছে 120 সেন্টিমিটার। আচ্ছা, 120 সেন্টিমিটার তুমি পাইলা, ঠিক আছে। এবার আসো তোমাকে আমি দেখাই যে কয়টি তক্তা ভেদ করতে পারবে। তার মানে সে টোটাল 120 সেন্টিমিটার অতিক্রম করতে পারবে, আর একটা তক্তার পুরুত্ব হচ্ছে 13.3 সেন্টিমিটার। তার মানে দেখো সে টোটাল পথ ভেদ করতে পারবে হচ্ছে 120 সেন্টিমিটার, আর একটা তক্তার পুরুত্ব হচ্ছে এতটুকু, সেটা হচ্ছে 13.3 সেন্টিমিটার। তাহলে এরকম সে কয়টা তক্তা ভেদ করতে পারবে, এরকম আরও কিছু তক্তা তুমি এখানে বসাতে পারবা। এটা কিভাবে পারবা, তাহলে লিখবা মোট তক্তা ভেদ করতে পারবে, মোট তক্তা ভেদ করতে পারবে এই যে 120কে ঐকিক নিয়ম, 120কে 13.3 দ্বারা ভাগ করে দিবা, তাহলে পাওয়া হচ্ছে 9.02। তার মানে 9টা তক্তা তো পুরা ভেদ করতে পারবে। তাহলে লিখব অতএব মোট 9টি তক্তা ভেদ করতে পারবে, 9টি ভেদ করতে পারবে। মানে তুমি শর্টকাট দিয়েও করতে পারো যদি এমসিকিউ হয়, আর যদি রিটেনে আসে তাহলে তোমাকে এভাবেই করতে হবে। বলো তো বুঝেছো কিনা? হ্যাঁ, সহজ ছিল। এই ছিল আমাদের প্রশ্নগুলা, এইটা তো প্র্যাকটিস করবাই। আসো তোমাকে কিছু এমসিকিউ দেখাই দিই। আমাদের সৃজনশীল আজকে আর করাবো না, খালি তোমাকে প্র্যাকটিসের জন্য দেখাই দিব, তাছাড়া কিছু না। দাঁড়াও, সামনে কি স্ক্রিন যাবে ইনশাল্লাহ, দাঁড়াও প্র্যাকটিসের জন্য দেখাই দিই জাস্ট। তোমার সামনে এখনো যায়নি হয়তো, আমি তোমাকে আগে শেয়ার দিই। হয়ে গেল, হ্যাঁ দাও শেয়ার দিয়ে দিই ইন্টার স্ক্রিন। সামনে গেছে আশা করি। এই যে এখানে কিছু এমসিকিউ আমি দিয়েছি, এই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। এই এমসিকিউগুলো প্র্যাকটিস করো, যদি সমস্যা থাকে তাহলে আমি এই এমসিকিউর উপর একটা ক্লাস নিয়ে নিব, হ্যাঁ। কিন্তু তোমাকে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। তুমি দেখো, তুমি যে কোনো একটা এমসিকিউ নিলে তুমি দেখবা আমি তোমাকে করাইছি। যেমন দেখো, তুমি যদি এই এমসিকিউটার ক্ষেত্রে আসো, এই যে এই এমসিকিউটা একটা এমসিকিউ করাবো, খালি এই এমসিকিউটা বলতে
এই এমসিকিউটা দেখো, যদি বস্তুটির ঘর্ষণ বল 10 নিউটন হয় এবং প্রযুক্ত বল 500 নিউটন হয়, তাহলে বস্তুটির ত্বরণ কত? এই দেখো, এই বস্তুটার এখানে যে ওজন দেওয়া আছে, ভর দেওয়া আছে, সেটা হচ্ছে 10 কেজি। তাহলে তোমাকে কোন সূত্র ব্যবহার করতে হবে? ওই যে F = ma, এই সূত্র ব্যবহার করতে হবে। তো F = ma ব্যবহার করে এই সূত্রের ক্ষেত্রে বস্তুটির ত্বরণ, তার মানে এর মান বের করতে হবে। তাহলে দেখো, প্রযুক্ত বল হচ্ছে 50 আর বস্তুটির ঘর্ষণ বল হচ্ছে 10। তাহলে কার্যকর বল কত? তোমার এদিক বিলে কাজ করতেছে 50, এদিক বিলে কাজ করতেছে 10, তাহলে আসলে কার্যকর বল তো 40। তাহলে এখানে তোমাকে লিখতে হবে 50 - 10 = m এর মান তো তোমার দেওয়া আছে 10, আর এখান থেকে a, তাহলে তোমার কত হইলো? দেওয়া হলো তো এখানে 40, এখানে 10 × a, তাহলে a এর মান হচ্ছে হইলো আমাদের 40/10। তার মানে কত? 40/10 মানে কত? 40/10 মানে হচ্ছে 4, সেজন্য এটা 4। এভাবে একটু প্র্যাকটিস করো এমসিকিউগুলো, এইভাবে এমসিকিউগুলো প্র্যাকটিস করলে দেখবা সহজ হয়ে গেছে। প্র্যাকটিস না করলে কঠিন, ঠিক আছে? প্র্যাকটিস করিও, আমি আশা করব তুমি প্র্যাকটিস করবা, নিজেকে ধোকা দিও না, ঠিক আছে? তাহলে আজকের মতো এতটুকুই থাক, আবার কালকে দেখা হবে, ঠিক আছে? ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।